ভারতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলেন জামাত আমির। জামাত বুঝি ভারতের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। তখন যে জামায়াতের আমির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে এ খবর দেওয়ার প্রয়োজন বোধ করছেন যে ভারতও কিন্তু এসেছিল আমাদের কাছেও, ওরা গোপন রাখতে বলেছে বলে আমরা গোপন রেখেছি, সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। আমার কাছে মনে হয়েছে এটা সরাসরি জামায়াত ইসলামীর আমিরের একটা অফার ভারতের কাছে, মানে একটা প্রস্তাব ভারতের কাছে, যে দেখে মনে হচ্ছে রাজপথে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলনে আছি। কর্মী সমর্থক নেতাদের মধ্যে এন্টি ইন্ডিয়া অর্থাৎ ভারত বিরোধী মনোভাব যাদের, তারা হচ্ছে জামাত ইসলাম। আর সেই জামাত ইসলামের যিনি আমির আছেন ডাক্তার শফিক সাহেব, তিনি 2025-এর শুরুতে ভারতের এই কূটনীতিকের সাথে একটা বৈঠক করেছিলেন। কোন রাজনৈতিক দলের পক্ষেই সম্ভবত ভারত ছাড়া কোনো উপায় নেই। ভারতের সঙ্গে শেষমেশ জামাতেরও যে গোপন আঘাত হচ্ছে তা অনেকখানি সম্ভবত প্রকাশ পেয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। ভারতের জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান, এবং তারা বৈঠক করেছেন, যেটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে, স্কিপ না করে দেখবেন। দর্শক আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একান্তই আমার ব্যক্তিগত একটা পর্যালোচনা। কথা বলছি গতকালকে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের একটা প্রতিবেদন, সেই প্রতিবেদনটা প্রকাশের পর বাংলাদেশে একটা ঝড় উঠেছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মী সমর্থক নেতাদের মধ্যে এন্টি ইন্ডিয়া অর্থাৎ ভারত বিরোধী মনোভাব যাদের, তারা হচ্ছে জামাত ইসলাম। আর সেই জামাত ইসলামের যিনি আমির আছেন ডাক্তার শফিক সাহেব, তিনি 2025-এর শুরুতে ভারতের এক কূটনীতিকের সাথে একটা বৈঠক করেছিলেন। আর সেই বৈঠকের বিষয়টি গোপন রাখার জন্য জামাত আমিরকে অনুরোধ করেছিল ভারত। বিষয়টা এতদিন গোপনেই ছিল। এখন জামাত আমিরের যে সাক্ষাৎকার রয়টার্স নিয়েছে, রয়টার্স নিজেদের প্রতিবেদনে প্রকাশ করে দিয়েছে যে জামাত আমিরের সাথে ভারতের একটা গোপন বৈঠক হয়েছিল। এটা কিন্তু জামাতের আমির সরাসরি বাংলাদেশে কোনো গণমাধ্যমে অথবা কোন রকম পাবলিক প্লেসে তিনি এটা প্রকাশ করেন নাই, প্রকাশ করেছে রয়টার্স। কেন হঠাৎ করে রয়টার্স এই বিষয়টা প্রকাশ করলো? আপনার মনে কি প্রশ্ন জাগে না যে এইটার পেছনে ভারতের খুবই সূক্ষ্ম একটা চাল আছে? এটা মেইন কারণটা হচ্ছে জনগণের কাছে জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্যই ভারত আসলে এই কূটনৈতিক চালটা চেলে দিয়েছে, বা চিকন খেলাটা খেলছে, যেখানে জামাতের আমিরকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ হয়েছে, অথবা দীর্ঘদিন যাবৎ জামাতের নেতাকর্মীরা যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট রাখেন সেইটার সপক্ষে এখন অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করলেও বিষয়টা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখন ভারতের অনুরোধে যেহেতু গোপন রাখছিলেন, বিষয়টা গোপনই রাখা যাইত। এখন বিষয়টা যদি আমাদের আমির সাহেব বলতেন তাহলে বিষয়টা ছিল একরকম, কিন্তু যখন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে আমরা জানতে পারলাম, তখনই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা, যারা দেখো জামাত তো তলে তলে ভারতের কাছে তাহলে মুরিদ হয়েছে। আমি গেল বছরের প্রথম দিকে একটা নিউজ করছিলাম, এই নিউজটাই যে ভারতের সাথে জামাতের একটা গোপন বৈঠক হয়েছে, আমার চ্যানেলে এখনো আছে। তখন আমাকে অনেকে গালাগালি করছিলেন, তখন আমি হিন্দুস্তান টাইমস পত্রিকার একটা সূত্রে বরাত দিয়ে নিউজটা করেছিলাম। দেখেন, 1 বছর পর এই ঘটনা কিন্তু সত্যি হলো। অর্থাৎ ভারত জামাতকে নিয়ে খেলছে 100%। এখন এই যে খেলাটা আসলে কোন টাইমে খেললো? ঠিক নির্বাচনের তফসিল যখন ঘোষণা হলো, যখন বেগম খালেদা জিয়ার প্রয়াণ হয়ে গেল, যখন এই মুহূর্তে আগামী হয়তো 2-3 দিন গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার খবরগুলো ছাপাবে, এরপরে কিন্তু নির্বাচনমুখী একটা আবহাওয়া বা কন্টেন্ট, অথবা এই ভূখণ্ডের মধ্যে বা আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যে নির্বাচনমুখী একটা উত্তেজনা তৈরি হবে। ঠিক ওই মুহূর্তে এসে যখন জামাতের আমিরের এই বৈঠকটা জামাত আমির গোপন রাখছেন, এটা প্রকাশ করে দিল। ভোটের মাঠের প্রতিক্রিয়া কি পড়বে না পড়বে জানি না, তবে জামাতের যারা সমালোচক আছেন তাদের জন্য একটা মুখরোচক খবর গণমাধ্যমে অথবা কন্টেন্টে ভারত কিন্তু তৈরি করে দিয়েছে। গতানুগতিকভাবে আমরা যদি হিসাব করি, ভারত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্য যে কোনো দলকে মেনে নিলেও জামাত ইসলামকে তারা আসলে সহজে চাইবে না। কেন চাইবে না? আপনি বিজেপির যে সকল মন্ত্রীরা আছে, সাম্প্রতিক সময়ে তাদের যদি বক্তব্যগুলো দেখেন অথবা অতীতে দেখেন, তারা মনে করে যে জামাত অনেকটা পাকিস্তানপন্থী। আর জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, এই যে জামাতের নেতারা বা জামাতের সাথে কানেক্টেড এনসিপি বা বিভিন্ন নেতারা এই যে দিল্লি নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছে, ভারত কিন্তু এগুলো দেখছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে তারা রিয়েকশন দিচ্ছে, নাহিদের বক্তব্যে রিয়েকশন দিচ্ছে, জামাতের বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যে ভারত কখনো কূটনৈতিকভাবে, কখনো রাজনৈতিক পর্যায়ে, প্রান্তিক পর্যায়ের একজন নেতা, তারা কিন্তু রিয়েকশন দিচ্ছে। ভারতের জনগণের কাছে একটা রিয়েকশন তৈরি হচ্ছে। এতে করে ভারতের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর একাংশ মনে করে যে জামাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসলে এটা রাজনৈতিক দলের পক্ষেই সম্ভবত ভারত ছাড়া কোনো উপায় নেই। ভারতের সঙ্গে শেষমেশ জামাতেরও যে গোপন আঘাত হচ্ছে তা অনেকখানি সম্ভবত প্রকাশ পেয়ে গেছে। দিনরাত, সারা দিন, সারা বছর যেসব রাজনৈতিক দল
ভারত বিরোধিতাকেই তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে নিচ্ছে, সারা দিন রাত ভারতের বিষোদ্গার করছে। তারাও এখন ভারতের শরণাপন্ন হচ্ছে বা ভারত যা বলছে তাই শোনার চেষ্টা করছে, অথবা ভারতের আনুকূল্য চাইছে। যদি কেউ এমনটা মন্তব্য করে থাকেন, খুব বেশি কি ভুল হবে? বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবছর শুরুর দিকে ভারতের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন, বা ভারতের দুজন কূটনীতিক শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন, যেভাবে বলি না কেন সেটি প্রকাশ পেয়ে গেছে বুধবার নিজের বাসভবনে বসে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের মধ্যে তার বক্তব্য থেকে এই বিষয়টি বের হয়ে এসেছে এবং এটি নিয়ে সারা দেশেই এখন ব্যাপক হইচই শুরু হয়েছে। জামাতের আমির রয়টার্সকে বলছিলেন যে অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। মানে তিনি ভারতীয় কূটনীতিকের উপর দায় চাপিয়ে দিচ্ছেন যে ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার জন্য অনুরোধ করেছিলেন। এবং এই রিপোর্টটি গত বৃহস্পতিবারই প্রকাশ পেয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, এবং রয়টার্সও কয়েক ঘন্টা আগে প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশের ঠিক কিছুক্ষণ আগে। এখন গণমাধ্যমে কোনো গণমাধ্যমে এসেছে যে ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক, এরকম হেডলাইন দিয়ে নিউজ আসছে। সেটি আবার প্রতিবাদ করেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি একটু ছোট করে আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলছেন যে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না। আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। এবং তিনি বলছেন যে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে আসেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি, প্রচার করেছি, আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম যে পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এগুলো উল্লেখ করে তিনি লিখছেন ফেসবুক স্ট্যাটাসে যে আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করছে। ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। আমির সাহেব কেন বিস্মিত হচ্ছেন? গোপন তো রেখেছিলেন, গোপন যেহেতু রেখেছিলেন, আবার আপনার কথা যদি সত্য হিসেবে ধরে নিই যে ভারতেও কূটনীতিকরা গোপন রাখতে বলেছেন, তাহলে দুপক্ষ থেকে গোপন রাখা হয়েছে, তাহলে এটিকে আমরা কেন গোপন বৈঠক বলবো না? যদি গণমাধ্যম শিরোনাম করে যে জামাতের আমির এবং ভারতের প্রতিনিধিদের মধ্যে গোপন বৈঠক, ভুলটা কোথায়? এতে বিস্মিত হওয়ার কি আছে? ভারতের কূটনীতিকরা তার সঙ্গে বৈঠক করতেই পারেন, এতে আমরা অস্বাভাবিক কিছু দেখি না। যে কোনো দেশের কূটনীতিকরাই জামাতের আমিরের সঙ্গে বা যে কোনো দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন। কিন্তু কেউ বৈঠক করে যদি কেউ গোপন রাখতে বলে, সেটি কেন রাখতে হবে? প্রশ্ন তো সেখানেই। আমাদের নিশ্চয় মনে আছে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান GM কাদের সাহেব গিয়েছিলেন ভারত সফরে। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন, বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করলেন। তিনি যখন দেশে ফিরে এলেন, বিমানবন্দরে নামার পর সাংবাদিকরা তার কাছে জিজ্ঞাসা করেছিল যে কি আলোচনা হলো ভারতে। তিনি কোনো কথা বলতে চাইলেন না, মুখে কুলুপ এঁটে রইলেন। তিনি সরাসরি বললেন যে ভারতের নিষেধ আছে, এখনই কিছু বলা যাবে না।
যদিও আমরা সেই নিষেধের বিষয়গুলো এখনও জানতে পারিনি, তারপরে তখন তার এই বক্তব্যের বিষয়ে আমরা তখনই সমালোচনা করেছিলাম, যে আমি নিজেই বলেছিলাম, এমন মন্তব্য করেছিলাম যে দাদাদের নিষেধ আছে। তো দাদাদের যেহেতু নিষেধ আছে, সেহেতু মুখে কুলুপ এঁটে থাকতে হবে। দাদারাও কি জামাতের আমিরেরও খুব কাছের দাদা? তাদের অনুরোধ তিনি ফেলতে পারলেন না। তাহলে জিএম কাদেরের কিছু না বলার বিষয়টি যদি অপরাধ হয়ে থাকে এবং তিনি যদি কিছু গোপন করে থাকেন, তাহলে জামাতের আমিরও গোপন করেছেন, খুব স্বাভাবিক। যদি প্রশ্ন করি যে সেই বৈঠকে কি কথা হয়েছিল, কি নিয়ে আলোচনা হয়েছিল, সাহস আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সেগুলো প্রকাশ করার? আমার মনে হয় না, প্রকাশ করার সাহস নেই। যদিও তিনি বলেছেন পরবর্তী থেকে সব কিছু পাবলিক করা হবে, ওটা আগে পাবলিক করুন, কি কথা হয়েছিল। আবার জামাতের নেতৃত্ব মেনে নিয়ে যে এনসিপি জোটে গেছে, নির্বাচনী জোটে, এবং প্রথম থেকে বলা হচ্ছিল এটি জামাতের বি টিম, যাও সেগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে, সব কিছু যা যা বলেছিল আমরা সব কিছু প্রমাণ হচ্ছে। সেই এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম আবার জামাতের আমিরকে ডিফেন্ড করছেন। কত বড় জঘন্য বিষয়! মানে এদের রাজনীতির কোনো ধরনের নীতি, নৈতিকতা, আদর্শ বলতে কিছুই নেই। কিভাবে ডিফেন্ড করছেন? সার্জিস আলমও তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, জামাতের আমিরের সাথে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামাতের আমির প্রতি উত্তরে বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামাতের আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে। সরি, জামাতের আমির নিজ থেকে রয়টার্সকে জানায়নি। রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে জামাতের আমির স্বীকার করতে বাধ্য হয়েছেন। এটা জামাতের আমির নিজের থেকে জানাননি ভারতের বিষয়টা। রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে তিনি যদি স্বীকার না করতেন, তিনি ভালো করেই জানতেন যেটা সামহাউ ডিসক্লোজ হবে, তাদের হাতে প্রমাণ আছে বিধায় তারা এই প্রশ্নটা খুবই কনফিডেন্টলি করছে। এবং মিটিং হয়েছে, তো বৈঠক হয়েছে প্রায় বছরখানেক আগে। 1 বছর ধরে কেন লুকিয়ে রাখতে হলো শুধুমাত্র ভারতীয় কূটনীতিকদের অনুরোধের প্রেক্ষিতে? কি অদ্ভুত একটা বিষয়। এখন রয়টার্সের কাছে স্বীকার করতে তিনি বাধ্য হয়েছেন। বাধ্য না হয়ে কোনো উপায় নেই। সার্জিস আলম আরও বলছেন, আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতে পেলেন ভারতের জয়শঙ্করের সঙ্গে ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমানের যে বৈঠকটি হয়েছে সেটি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলেন। এই বিষয়টি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।